যেটা পড়বো সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অর্থাৎ জীবের মধ্যেতে অঙ্গজ জনন পদ্ধতি, যেটার মাধ্যমে বহু জীব তারা বংশবিস্তার করে থাকে, সেটাকেই বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন প্রধানত কিন্তু উদ্ভিদের বৈশিষ্ট্য। উদ্ভিদের ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশন এই পদ্ধতিটা দেখতে পাওয়া যায়। এবার যখনই আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের কথা বলতে যাই, যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এগ্রিকালচারাল ফার্ম এবং বায়োটেকনোলজিক্যাল কাজ বা অনেক সময় গ্রিন রেভলিউশন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সবুজ বিপ্লব, সেখানে বিভিন্ন রকম উন্নত প্রজাতির যে সংকর উদ্ভিদ তৈরি করা হয়েছিল, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই বংশবিস্তারের প্রধান পদ্ধতি যেটা অবলম্বন করা হয়েছিল সেটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন ভেজিটেটিভ রিপ্রোডাকশন প্রথম কথাই হচ্ছে সেটা হচ্ছে ইউনিপ্যারেন্টাল, কারণ ভেজিটেটিভ রিপ্রোডাকশন এরা কিন্তু অযৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনেরই একটা টাইপ। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের নিয়ম অনুযায়ী এরাও হচ্ছে ইউনিপ্যারেন্টাল, অর্থাৎ পেরেন্ট অর্গানিজমের সংখ্যা যেটা সেটা কেবলমাত্র একটি। সেকেন্ড যেটা, শুধুমাত্র এখানে মাইটোসিস, এখানে কোষ বিভাজনের মাধ্যমেই জীবের জনন সম্পন্ন হয়। এখানে মিওসিস বলে কোনো ঘটনা কিন্তু কখনোই ঘটে না, কারণ যেহেতু গ্যামেট সৃষ্টির ব্যাপার নেই, তাই মিওসিস এখানে ঘটছে না। এবং ন্যাচারালি মিওসিস না হওয়ার জন্য গ্যামেট যেটা উৎপন্ন হওয়ার কথা, যেটা অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনে হয়, এখানে সেটারও কিন্তু কোনো অস্তিত্ব দেখতে পাওয়া যায় না। আর যেহেতু একক জীব থেকেই অ্যাকচুয়ালি জাস্ট কোষ বিভাজনের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হচ্ছে, সেই জন্য নতুন যে জীবটা বা অপত্য যে সৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু জেনেটিক্যাল কোনো ভেরিয়েশন আসে না, সে কিন্তু জনিত্রী জীবের অনুরূপই হয়। এক্ষেত্রে কিন্তু যেহেতু নতুন ভেরিয়েশন তৈরি হচ্ছে না, সেই জন্য নতুন জীবটা এভলিউশনের পথে যে খুব একটা ভালো সৃষ্টি তা কিন্তু কখনোই নয়। কিন্তু কোনো উন্নত উদ্ভিদের ক্ষেত্রে বংশ পরম্পরায় সমান উন্নত উদ্ভিদ পাওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এবার যদি আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন অঙ্গজ জননের কথায় পড়তে যাই, তখন সবার প্রথম দেখো যে কিছু হয় যেগুলো প্রাকৃতিক উপায়ে আমরা দেখতে পাই। কিছু উদ্ভিদের মধ্যে ন্যাচারালি তাদের অঙ্গজ জনন পদ্ধতিতে তারা বংশ বিস্তারই করে থাকে। যেমন কিছু উদ্ভিদ আছে যারা তাদের রুটের মাধ্যমে, মূলের মাধ্যমে বংশ বিস্তার করে, পাতার মাধ্যমে করে, কেউ কেউ কাণ্ডের মাধ্যমে করে, এবং কেউ কেউ অন্যান্য কোনো অংশ, হয়তো গাছের মুকুল, তার মাধ্যমে তারা বংশ বিস্তার করে। এই সমস্ত উদ্ভিদগুলোকে দেখেই বর্তমানে উন্নত উদ্ভিদ তৈরি করার জন্য কৃত্রিমভাবে বিভিন্ন ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশনকে কাজে লাগিয়ে অনেক ক্লোন এবং উন্নত ফলনশীল উদ্ভিদ তৈরি করা হয়, এবং সেই পদ্ধতিটা কি হচ্ছে অ্যাকচুয়ালি কৃত্রিম বা আর্টিফিশিয়াল প্রসেস। এবং সেখানে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা হয়, যেমন কাটিং, গ্রাউন্ড লেয়ারিং, থার্ড হচ্ছে গুটি, অন্যদিকে গ্রাফটিং, এবং লাস্ট হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মানে এখানে দেখবে বিভিন্ন পদ্ধতিগুলো আমরা পড়বো, যেগুলোর মাধ্যমে বর্তমানে বিভিন্ন উন্নত উদ্ভিদগুলোকে সৃষ্টি করা হচ্ছে। এবার সবার প্রথম চলে আসছে যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক যে উপায়গুলো রয়েছে সেগুলো। যে কিছু উদ্ভিদ আছে যাদের মূল যে অংশটা থাকে, যে গাছের হয়তো কাণ্ডটা কোনো কারণে নষ্ট হয়ে গেলেও মূল অংশটা উদ্ভিদের মাটির নিচেতে থেকে যায়, এবং পরবর্তী পর্যায়ে মূল যেটা থাকছে সেই মূল থেকেই আবার পরবর্তী উদ্ভিদ সৃষ্টি হয়। এবার মূল উদ্ভিদের মধ্যে দু প্রকারের হয়ে থাকে। এক ধরনের মূলকে দেখবে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রধান মূল। সেকেন্ড এক ধরনের থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় দেখবে গুচ্ছমূল। কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলোর ক্ষেত্রে প্রধান মূলের মাধ্যমেই তারা বংশবিস্তার করে থাকে, যেমন অ্যাকচুয়ালি শিরীষ গাছ। শিরীষ গাছের ক্ষেত্রে যে মূল থাকে, সেই মূল থেকেই কিন্তু পরবর্তী সময়ে সেখানে বংশবিস্তার হয়ে থাকে। অন্যদিকে আরো কিছু উদ্ভিদ আছে, যেমন দেখবে বলা হয় রাঙা আলু। রাঙা আলুর ক্ষেত্রে যেটা হয়, রাঙা আলুর ক্ষেত্রে গুচ্ছমূল দেখতে পাওয়া যায়, এবং তাদের গুচ্ছমূলের মধ্যেই খাদ্যবস্তু সঞ্চিত থাকে। যে অংশটাকে রাঙা আলুর আমরা খাবার হিসেবে খাই, সেটা প্রকৃতপক্ষে সুইট পটেটোর, সেটাই প্রকৃতপক্ষে কিন্তু তার বংশবিস্তারের অঙ্গ, সেটা মূল। এবং সেই মূলটাকে যদি আমরা কোনো সময় কেটে মাটিতে বসিয়ে দিই, তাহলে সেখান থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। যদি কোনো ক্ষেত্রে সেটা নাও করা হয়, উদ্ভিদটার মূলটা ওই অবস্থাতেই মাটিতে রেখে দেওয়া হয়, তাহলে প্রাকৃতিকভাবেই তারা ওই মূলের মাধ্যমেই বংশবিস্তার করে থাকে।
তাহলে কিছু উদ্ভিদ আছে যারা দেখো যে প্রাকৃতিকভাবে মূলের মাধ্যমে বংশ বিস্তার করছে। আবার অন্যদিকে কিছু উদ্ভিদ আছে যারা দেখা যায় যে কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এবার কাণ্ডের মধ্যে প্রথম দেখা যায় যে কিছু উদ্ভিদের ক্ষেত্রে যে কাণ্ড যে গঠনটা সেটা মাটির নিচে থাকে। যে যাদের ক্ষেত্রে মাটির নিচেতে কাণ্ডটা রয়েছে এবং তার মাধ্যমে বংশবিস্তার করছে সেগুলোকে বলা হয় আন্ডারগ্রাউন্ড স্টেম। এবার সেটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন দেখো তার ৪টে প্রকারভেদ আছে: গ্রন্থিকাণ্ড, স্ফীতকাণ্ড, কন্দ এবং গুড়িকন্দ, রাইজোম, টিউবার, বাল্ব এবং কোর। এবার যদি আমরা এটা দেখি তাহলে সবার প্রথম আসছে যেটা সেটা হচ্ছে গ্রন্থিকাণ্ড, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখি হলুদের ক্ষেত্রে। তাহলে হলুদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখো তাদের যে কাণ্ডটা আমরা দেখতে পাচ্ছি বা আদার ক্ষেত্রে তার যে কাণ্ডটা যেটা রয়েছে সেক্ষেত্রে তারা যখন বংশ বিস্তার করতে যায় তখন বংশ বিস্তার করার সময় তাদের যে কাণ্ডর যে গঠনটা রয়েছে কাণ্ডের মধ্যে পর্বমধ্য যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে দৃশ্যমান। পর্বমধ্য অংশগুলো পরিষ্কারভাবে সেখানে দৃশ্যমান, সেগুলোকে দেখে বোঝা যায় যে, এবং এটা একটা রূপান্তরিত কাণ্ড এবং এক্ষেত্রে এই গোটা গঠনটি কিন্তু মাটির নিচেতে থাকে। তাহলে যখন কোনো সময় পর্বমধ্য বোঝা যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গ্রন্থিকাণ্ড। অন্যদিকে আলুর ক্ষেত্রে এটাও কিন্তু মডিফাইড স্টেম, এখানেও কাণ্ডের মধ্যে খাদ্য সঞ্চয় হয়, কিন্তু খাদ্য সঞ্চয় হলেও যেহেতু খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত গঠন তৈরি হয়েছে তাই এক্ষেত্রে পর্বমধ্য গঠনটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। এবার শুধুমাত্র যেখানে বিভিন্ন জায়গায় মুকুল যেগুলো থাকে এই মুকুলের অবস্থান দেখেই অ্যাকচুয়ালি কিন্তু বোঝা যায় যে এই অংশটাই উদ্ভিদের পর্ব, কিন্তু গ্রন্থিকাণ্ডর ক্ষেত্রে সেটা পরিষ্কারভাবে পর্ব এবং পর্বমধ্য বোঝা যায়, স্ফীতকাণ্ডর ক্ষেত্রে সেটা দেখতে পাওয়া যায় না। থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কন্দ বা বাল্ব, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়। পেঁয়াজের ক্ষেত্রে দেখা যায় পেঁয়াজের একদম নিচের যে অংশটাতে মূলটা নিচের দিকেতে অ্যাটাচ থাকে এবং ওপরের দিকে স্বল্কপত্র যে অংশটা আমাদের খাবার যোগ্য, যে অংশটা আমরা খাই, সেই অংশটাকে সংযোগ রক্ষা করে চ্যাপ্টা একটা প্লেটের মতো গঠন ঠিক এই নিচে থাকে, যেটা আমরা খাবার সময় কেটে বাদ দিয়ে দিই। এই নিচের দিকের ওই চ্যাপ্টা মতো যে স্ফীত গঠনটা আছে সেইটারই নাম হচ্ছে অ্যাকচুয়ালি কন্দ। আর গুড়িকন্দ যেটা বলা হয় সেটা হচ্ছে গোটা, যখন উদ্ভিদের গোটা কাণ্ডটাই একসঙ্গে চওড়া হয়ে একটাই সেখানেতে খাদ্যবস্তু সঞ্চয় করছে একসাথে, এবং সেই গঠনটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে গুড়িকন্দ, যেটা ওলের ক্ষেত্রে আমরা দেখতে পাই গুড়িকন্দ। তাহলে এই সমস্ত অংশগুলো থেকেই উদ্ভিদ বংশ বিস্তার করতে পারে এবং এই অংশগুলো প্রত্যেকটাই অবস্থান করে কোথায়, সেটা হচ্ছে মাটির পুরোপুরি নিচে। তো সেই জন্য এগুলোকে বলা হচ্ছে মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম, যারা বংশ বিস্তার করতে সক্ষম। সেকেন্ড যেটা আমরা আসছি সেটা হচ্ছে কিছু উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে কাণ্ড রয়েছে সেই কাণ্ডের কিছুটা অংশ থাকে মাটির নিচে, বাকি অংশ থাকে মাটির ওপরে। তো সেই রকম টাইপের বংশ বিস্তার যারা করছে সেই রকম টাইপেরই কিছু উদাহরণ এখানে আমরা পড়ব। দেখো তাদেরকে বলা হয় মডিফাইড সাবএরিয়াল স্টেম, মানে এদের কাণ্ডের কিছুটা অংশ মাটির নিচে থাকছে, কিছুটা অংশ মাটির ওপরে থাকছে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন দেখা যায় যে বিভিন্ন ধরনের উদ্ভিদ যেগুলোকে আমরা দেখি যে তারা বংশ বিস্তার করছে, তাদের মধ্যে এক বিশেষত্ব কিছু কিছু উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই, এবং এই বিশেষত্ব যেগুলো রয়েছে তার মধ্যে দেখো একটা রয়েছে যেটাকে আমরা বলছি ধাবক। ধাবক বলতে বোঝানো হয় যেটা যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে তার মাটির সর্বনিম্ন মাটির থেকে সব থেকে নিচের যে পর্বটা থাকে সেই পর্ব থেকে যে শাখা তৈরি হয় সেই শাখাটার মাধ্যমে কেউ কেউ বংশ বিস্তার করে। তো সেই যখনই সেই রকম ভাবে যে মাটির সংলগ্ন প্রথম যে পর্ব রয়েছে সেই পর্ব থেকেই যখন কোনো কোনো উদ্ভিদ বংশ বিস্তার করছে তখন সেই পদ্ধতিটাকে আমরা বলে থাকি যেটা সেটা হচ্ছে ধাবক। এবং এই ধাবকের সম্পর্কে যখনই আমরা পড়তে যাই তখন বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে সেই ধাবকগুলো এক এক রকমের হয়ে থাকে। যেমন প্রথমেই দেখো আমরা আসছি শুধু ধাবক, যেমন শুশুনি শাকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই উদ্ভিদের ক্ষেত্রে যেটা বিশেষত্ব হয় যে মাটির নিচেতে যে প্রথম যে পর্বটা থাকে সেখান থেকেই ছোট্ট একটা শাখা তৈরি হয়
এবং সেই শাখাটা থেকেই পরবর্তী শাখার অগ্রপ্রান্ত থেকেই আবার নতুন একটা উদ্ভিদের সূচনা হয়। কিন্তু এই শাখাটি পুরোপুরি থাকে মাটির নিচেতে এবং মাটির সাথে বাতাসের ঠিক সংযোগস্থলে, যে একদম মাটির ওপর দিয়ে জাস্ট এটা থাকছে। তো এই গঠনটিকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে ধাবক। সেকেন্ড, কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন স্ট্রবেরির ক্ষেত্রে শাখা যে অংশটায় তৈরি হয় সেই অংশটা কিছুটা উল্টো দিকের ইউ আকৃতির মতো বেন্ড করে এবং কিছুটা মাটির ওপরের দিকে উঠে যায় এবং পুনরায় সেটা মাটির নিচের দিকে নেমে আসে, দিয়ে সে শাখা বিস্তার করে সে নতুন গাছ তৈরি করে। তাহলে ধাবকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাটির একদম গা, মানে মাটির সংলগ্ন অঞ্চল দিয়ে সেটা প্রসারিত হয়। কিন্তু বক্রধাবকের ক্ষেত্রে জিনিসটা একটু বেঁকে থাকে, মানে সেটা ধনুকের মতো কিছুটা বাতাসের দিকে উঠে যায়, দিয়ে আবার পুনরায় সেটা মাটিতে ফিরে আসে এবং তারপর সেখান থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। যদি কোনো সময় পরপর দুটো উদ্ভিদের মাঝের যে সংযোগস্থল সেটা যদি খুব ছোট হয় এবং গাছগুলো যদি খুব ঘন সন্নিবিষ্ট ভাবে তারা বংশ বিস্তার করে, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে খর্বধাবক বা অফসেট। আর অন্যদিকে দেখতে পাওয়া যায় যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন চন্দ্রমল্লিকা, সেক্ষেত্রে শাখা তৈরি হয় মাটির নিচে থেকে, কিন্তু মাটির নিচে থেকে শাখা তৈরি হওয়ার পর সেটা উপরের দিকে উঠে গিয়ে ফুল সৃষ্টি করে, সে কিন্তু পুনরায় আবার মাটিতে ফিরে আসার কোনো ব্যাপার থাকে না। কারণ ধাবক, বক্রধাবক বা খর্বধাবকের যখন শাখাটা থেকে কোনো উদ্ভিদ তৈরি হচ্ছে তখন কিন্তু মাটির তলাতেই হয়। সেই কারণেই যে শাখা যেটা রয়েছে সেটা মাটির নিচে দিয়েও যেতে পারে, অথবা কি বক্রধাবকের মতো সেটা কিছুটা বাতাসের মধ্যে গিয়ে আবার মাটিতে ফিরে আসতে পারে। কিন্তু ঊর্ধ্বধাবকের ক্ষেত্রে এই যে বিভিন্ন ফুল যেগুলো তৈরি হয়, সেই ফুলগুলো তৈরি হওয়ার সময় শাখাটা তৈরি হয় মাটির নিচে থেকে এবং সেটা তৈরি হওয়ার পর যখন ফুলটা সৃষ্টি করে সেই শাখাটি কিন্তু সম্পূর্ণ উপরের দিকে উঠে গিয়ে ফুলটা সৃষ্টি করে, কোনোদিনও সেই প্রান্তটা, শেষ প্রান্তটা আর মাটির দিকে ফিরে আসছে না। তো সেই ক্ষেত্রে এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ঊর্ধ্বধাবক। এবং কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন দেখা যায় ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে তাদের বংশবিস্তার হয় কাণ্ডের মাধ্যমে, কিন্তু কাণ্ডটা পুরোটাই এরিয়াল স্টেম, মানে কাণ্ডটা গোটাটাই থাকে যেটা, সেটা হচ্ছে বাতাসের মধ্যে, মাটির মধ্যে কোনো অংশ থাকে না। যেমন ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে বিভিন্ন গঠন যেগুলো থেকে তাদের আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, এই যে যেমন দেখছো এই যে ছবিগুলোতে দেখানো হচ্ছে এই যে গঠনগুলো, এইগুলো হচ্ছে এক একটা কাণ্ডের শাখা এবং পরবর্তী ক্ষেত্রে যখন এই শাখা ম্যাচিওর হয় এই শাখা অংশটি ভেঙে মাটিতে পড়ে এবং সেখান থেকে আবার নতুন উদ্ভিদ যেটা রয়েছে সেই উদ্ভিদের সূচনা হয়। তাহলে এক্ষেত্রে দেখো যে উদ্ভিদের যে শাখাটা রয়েছে সেটা গোটাটাই বাতাসে আছে, সেই কারণেই এটা বলা হয় যেটা, সেটা হচ্ছে এরিয়াল স্টেম, তাহলে পুরোপুরি বাতাসে বায়বীয় কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার। থার্ড যেটা আমরা আসছি যে কিছু উদ্ভিদ যেমন খুব কমন, সেটা হচ্ছে পাথরকুচি। পাথরকুচি গাছের ক্ষেত্রে আমরা জানি যে পাতা যেটা থাকে পাতার শেষ প্রান্ততেই সেখানে মুকুল তৈরি হয় এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি নতুন গাছ সৃষ্টি হয়। এবং পাথরকুচির ক্ষেত্রে এই যে শেষ প্রান্তে যে এই পাতার যে প্রান্ত দেশ যেগুলো রয়েছে সেখান থেকে যে মূল সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে ছোট ছোট মুকুল তৈরি হয়, সেটাই ভেঙে পড়ে গিয়ে প্রাকৃতিকভাবেই নতুন উদ্ভিদ সৃষ্টি করে। তাহলে এখানে দেখো পাতার মাধ্যমে উদ্ভিদ কিন্তু বংশ বিস্তার করছে এবং এক্ষেত্রে গোটা জীবটাই কিন্তু ইউনিপ্যারেন্টাল, কারণ একটা জীব থেকেই সৃষ্টি হচ্ছে, তাই নতুন কোনো বৈশিষ্ট্য কিন্তু এই সকল উদ্ভিদ যেগুলো অপত্য তৈরি হচ্ছে তাদের মধ্যে কিন্তু নতুন কোনো বৈশিষ্ট্য কোনোদিনই আসবে না, প্রায় ক্লোন বৈশিষ্ট্যের জীব সেখানে তৈরি হবে। এটা ছাড়াও দেখতে পাওয়া যায় কিছু উদ্ভিদ রয়েছে, যেমন দেখো অ্যাগেভের ক্ষেত্রে, মানে যেটাকে আমরা বলে থাকি দেখবে খাম আলু, চুপড়ি আলু, তাদের যে মুকুল থাকে, তাদের গাছের মধ্যে যে মুকুল থাকে তারা মুকুলের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে এবং এই মুকুল যেটা রয়েছে মুকুলের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যবস্তু সঞ্চয় থাকে। পরিণত দশায় মুকুলগুলো সমস্ত ঝরে গাছ থেকে মাটিতে পড়ে এবং যখনই মাটিতে এসে পড়বে তখন সেখান থেকে আবার নতুন উদ্ভিদ সেখানেতে সৃষ্টি হয়। যে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে যেমন খাম আলু, চুপড়ি আলুর ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, বা অনেক সময় টিউরিয়ান যেটা অ্যাকচুয়ালি বলা হয় ইউটিকুলারিয়া গাছের ক্ষেত্রে একটা জলজ উদ্ভিদ, যার ক্ষেত্রেও তাদের মুকুল থেকে এই যে যেমন দেখো এখানে দেখানো হচ্ছে মুকুল থেকে সেখানে তারা বংশ বিস্তার করে থাকে।
এবার বুলবিল প্রধানত যেটা হয় সেটা হচ্ছে যে যেকোনো উদ্ভিদের ক্ষেত্রে কাক্ষিক মুকুল যেটা সেখান থেকেই দেখবে তৈরি হয়। আর টিউরিয়ান প্রধানত হচ্ছে যেটা সেটা হচ্ছে অগ্রস্থ মুকুল, মানে কোন একটা শাখার অগ্রপ্রান্তের যে মুকুলটা থাকে সেখান থেকেই সৃষ্টি হয় যেটা, সেটা হচ্ছে টিউরিয়ান। তাহলে একটা রয়েছে দেখো বুলবিল, সেকেন্ড হচ্ছে টিউরিয়ান। এই সমস্ত গঠনও রয়েছে যেখান থেকে উদ্ভিদের মানে প্রাকৃতিক অঙ্গজ জনন আমরা দেখতে পাই। এবার এই যে অঙ্গজ জনন পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলো যখনই মানুষ দেখলো তখন আস্তে আস্তে মানুষ বুঝলো যে কোন একটা উন্নত উদ্ভিদের যদি আমি দ্রুত বংশবিস্তার করাতে চাই, তাহলে তার যদি কোনো অংশকে ব্যবহার করে আমরা নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি, তাহলে সেটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং সেখান থেকেই সূচনা হলো কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি, এবং কৃষিক্ষেত্রে তার ব্যাপক হারে ধীরে ধীরে প্রয়োগ শুরু হলো, এবং তার প্রভাবে দেখা গেল চাষের যে পদ্ধতি সেই পদ্ধতিটারও কিন্তু ধীরে ধীরে উন্নতি ঘটতে থাকলো। এবার আমরা চলে আসছি আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন। আর্টিফিশিয়াল বা কৃত্রিম অঙ্গজ জনন যেটা রয়েছে তার প্রথম পদ্ধতি হচ্ছে কাটিং, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে কলম সৃষ্টি করা। এবার দেখবে বিভিন্ন রকমের কলম হয়ে থাকে, তার মধ্যে সব থেকে প্রধান যেটা সেটা হচ্ছে স্টেম কাটিং, মানে যেটাকে বলা হয় শাখা কলম। শাখা কলমে কি করা হয় যে কোনো একটা গাছের ডালের বেশ কিছুটা অংশ জুড়ে অবশ্যই যে কাণ্ডটাকে নির্বাচন করা হয় সেই কাণ্ডটা একদম উদ্ভিদের সৃষ্টি হওয়া নতুন কোনো একটা শাখার অংশ সেটা নির্বাচন করা হয়, যার মধ্যে অল্প কিছু সংখ্যক পাতা আছে এবং সেখানে কিছু অগ্র এবং কাক্ষিক মুকুল অবশ্যই যেন থাকে। সেই রকম একটু কিছু অংশ নিয়ে ছোট্ট একটা অংশকে কেটে নেওয়া হয়, এবং যখনই কাটা হয় তখনই কিন্তু সোজাসুজি কখনো কাটা হয় না, স্ট্রেট ভাবে কখনো কাটা হয় না, সবসময় কাটা হয় ক্রস ভাবে। এই যেরকম আমি মাউস পয়েন্টারটা দেখাচ্ছি ক্রস ভাবে, সেইভাবে কাটা হয়। কেন? কারণ এই যে কাণ্ড রয়েছে কাণ্ডের ভেতরেতেই ক্যাম্বিয়াম বলে এক ধরনের কোষগুচ্ছ থাকে, যে ক্যাম্বিয়াম টিস্যু অ্যাকচুয়ালি তারাই কিন্তু রুট তৈরি করে। সুতরাং যেহেতু এটা দেখো রাউন্ড শেপ, আমি যদি এরকম স্ট্রেট সোজাসুজি কাটি তাহলে ক্যাম্বিয়াম কিন্তু ভেতর থেকে উন্মুক্ত হবে কম, কিন্তু আমি যদি এরকম কোনাকুনি করে যতটা বেশি কোনাকুনি কাটতে পারবো তাহলে ক্যাম্বিয়াম টিস্যু কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে বাইরেতে উন্মুক্ত অবস্থায় পাবো। এবার সেই ক্যাম্বিয়াম টিস্যু গ্রোথ করাতে হবে কিসের জন্য? যাতে সেটা মূল সৃষ্টি করে। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে প্রাকৃতিকভাবেই খুব তাড়াতাড়ি মূল সৃষ্টি হয়, যেমন জবার ক্ষেত্রে, গোলাপের ক্ষেত্রে। সেই জন্য সেইগুলির ক্ষেত্রে, সেই উদ্ভিদগুলির ক্ষেত্রে গাছের ডাল কেটে এনে মাটিতে বসিয়ে দিলেই সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি গাছ সৃষ্টি হয়ে যায়, কিন্তু সব উদ্ভিদের ক্ষেত্রে সেটা হয় না। তো সেই কারণে তাদের মূল সৃষ্টিকে ত্বরান্বিত করার জন্য, যাতে রুট ফরমেশনটা আরো দ্রুত হয়, সেই জন্য তাকে নিয়ে এসে কৃত্রিম অক্সিজেনের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। কৃত্রিম অক্সিজেনের মধ্যে ডুবিয়ে দিলে দেখা যায় খুব দ্রুত সেখানে কিন্তু মূল সৃষ্টি হয়, এবং মূল সৃষ্টি হওয়ার পর সেটাকে কোনো মাটির মধ্যেতে সেটাকে স্থানান্তরিত করা হয়। অনেক ক্ষেত্রে ক্যাম্বিয়ামের পরিমাণ বাড়ানোর জন্য যে কোনো কাণ্ডের যে অংশটাকে নির্বাচন করা হয়েছে তার দুটো সাইডে লম্বা করে কেটে দেওয়া হয়, এবং লম্বা করে কেটে ওপরের যে আস্তরণ যেটা রয়েছে সেই আস্তরণটাকে তুলে দেওয়া হয়। তাহলে অনেকটা অংশ জুড়ে ক্যাম্বিয়ামটা উন্মুক্ত হওয়ার জন্য মূল খুব দ্রুত বেরোয়। তাহলে এই পদ্ধতির মাধ্যমে অ্যাকচুয়ালি বংশবিস্তার করা হয়। এবার এই যে কাটিং যে প্রসেস যেটা রয়েছে, যেটা আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে থাকি, সেটা আবার আলাদা আলাদা প্রকারের হতে পারে। যেমন দেখো কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে আমরা কাণ্ডকে কেটে এইভাবে অঙ্গজ জনন পদ্ধতিতে বাড়াতে পারি, তখন সেটাকে বলা হয় স্টেম কাটিং। কখনো দেখো কোনো উদ্ভিদের মূলকে কেটে আমরা এই প্রয়োগ করতে পারি, তখন সেটাকে বলা হয় রুট কাটিং। আর যদি কোনো সময় কোনো পাতার অংশকে কেটে আমরা এটাকে ব্যবহার করি, যেমন অ্যালোভেরা, যে পাতাগুলোর মধ্যে খাদ্যবস্তু তুলনামূলক বেশি থাকে, বা একটু আগে আমরা বললাম পাথরকুচি, এই ধরনের গাছের পাতা থেকেও আমরা কিন্তু বংশবিস্তার ঘটাতে পারি। তো এই পদ্ধতির মাধ্যমে কাটিং যে পদ্ধতিটা সেটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে স্টেম কাটিং, রুট কাটিং বা লিফ কাটিং। তবে এখানে একটা জিনিস বলার, যে মূল যখন সৃষ্টি করতে হয় তখন সেক্ষেত্রে কিন্তু প্রধানত অক্সিন এই হরমোনটাকে প্রয়োগ করা হয়। আর অন্যদিকে স্টেমের ক্ষেত্রে যে হরমোনটাকে প্রয়োগ করা হয় সেটা কিন্তু সাইটোকাইনিন। প্রকৃতপক্ষে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে অক্সিন আর সাইটোকাইনিনের মিশ্রণ প্রয়োগ করা হয়। যেমন স্টেম বা লিফ কাটিং এর সময় এখানে মূল সৃষ্টি করতে হবে,
তাহলে মূল সৃষ্টি করার জন্য এখানে যখন কোনো দ্রবণের মধ্যে ওটাকে দেবো, সেই দ্রবণে অক্সিন সাইটোকাইনিন দুটোই থাকবে, কিন্তু অক্সিনের পার্সেন্টেজ বেশি থাকবে, কারণ অক্সিন প্রধানত মূল সৃষ্টি করতে সহায়তা করে। আর অন্যদিকে যখন রুট কাটিং কোনো সময় ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে রুট আছে, আমার স্টেমটার বৃদ্ধিটাকে ত্বরান্বিত করতে হবে, তাহলে সেক্ষেত্রেও আমি কিন্তু অক্সিন সাইটোকাইনিন সেখানে মিশ্রণ প্রয়োগ করব, কিন্তু সেখানে আমার সাইটোকাইনিনের পার্সেন্টেজটা অবশ্যই কিন্তু বেশি থাকবে। তাহলে এই হচ্ছে দেখো কাটিং যে টেকনিকটা রয়েছে সেটা। সেকেন্ড যে পদ্ধতি সেটা হচ্ছে লেয়ারিং। লেয়ারিং পদ্ধতিতে যেটা করা হয় সেটা হচ্ছে দুর্বল কাণ্ডযুক্ত যে সকল উদ্ভিদ আছে তাদেরকে বেন্ড করে মাটির নিচেতে প্রবেশ করে নতুন শাখা তৈরি করা হয়। কিরকম ভাবে? যেমন দেখো এখানেতে এই যে গাছটি রয়েছে এর যে শাখাটি, সেই শাখাটির কি করা হয় যে একটা প্রান্ত সাইডের, এই শাখাটার একটা সাইডের একটুখানি অংশ, প্রথম ছাল যে অংশটা থাকে সেটা একটু তুলে দেওয়া হয়, সেটা ব্লেডে করে কেটে বা ছুরি দিয়ে কেটে সেটাকে একটু তুলে দেওয়া হলো, যাতে কিসের জন্য এখান থেকে ক্যাম্বিয়াম অংশটা কিছুটা উন্মুক্ত হয়। এবার এই শাখাটা আস্তে আস্তে মাটির নিচেতে, নরম মাটির নিচেতে এটাকে প্রবেশ করিয়ে এটাকে আটকে দেওয়া হয় বা পাথর দিয়ে চাপা দেওয়া হয়, যাতে এই ব্রাঞ্চটা উঠে না চলে আসে। দিয়ে সেটাকে একটা কোনো আলম্বের মধ্যেতে বা একটা কোনো স্টিকের গায়েতে এটাকে পেঁচিয়ে এটাকে বেঁধে রেখে দেওয়া হয় হালকা করে। এবার কিছু সময় অন্তর অন্তর এখানেতে জল বা প্রয়োজন অনুসারে এখানে অক্সিন বা অন্যান্য খাদ্যদ্রব্য সার সেখানে দেয়া হয়। কিছুদিন বাদেই দেখা যায় এই শাখার শেষ প্রান্ত থেকে ধীরে ধীরে মূল সৃষ্টি হতে শুরু করে। মূল সৃষ্টি হওয়ার পর এখানের এই শাখার এই অংশ থেকে এটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাহলে বিচ্ছিন্ন যদি করে দেওয়া হয় তাহলে এখান থেকে দেখো এই গাছটা যেমন ছিল সেরকমই থেকে গেল, এইখানে একটা নতুন উদ্ভিদ সেখানে কিন্তু সৃষ্টি হয়ে যাবে, যেখানে দেখো তার মূল সৃষ্টি রয়েছে। এবার এইভাবেও আমরা দেখো নতুন উদ্ভিদ তৈরি করতে পারি। এবং অবশ্যই কাটিং এর তুলনায় আগের পদ্ধতির তুলনায় লেয়ারিং টেকনিক অনেক উন্নত। কারণ কাটিং এ আমরা যেটা করছি সেটা হচ্ছে কোনো একটা শাখাকে কেটে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি। এবার শাখার ক্ষেত্রে যখনই আমি কেটে এনে বসাচ্ছি, শাখার মধ্যে থেকে মূল সৃষ্টি হতে কিছু সময় লাগে। সেই সময়ের জন্য প্রয়োজনীয় যে খাদ্যবস্তু, সেই খাদ্যবস্তু যদি শাখার মধ্যে থেকে থাকে তবেই কিন্তু একমাত্র ওই শাখা সেটা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে এবং সে অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে উদ্ভিদ সৃষ্টি করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গাছের ডাল কেটে ওইভাবে বসানোর পর তার সফলতা খুব কম আসে। কিন্তু এক্ষেত্রে যেটা করা হচ্ছে, প্রধান উদ্ভিদ থেকে দেখো কখনোই তাকে ডিট্যাচ করা হচ্ছে না, তাহলে সাইডের গা থেকে একটুখানি প্রান্ত কেটে নেওয়ার জন্য তার জাইলেম ফ্লোয়েম কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, যার জন্য জাইলেম ফ্লোয়েমের সংযোগ থাকার জন্য উদ্ভিদের এই যে অংশটা, যে অংশটা নতুন উদ্ভিদ তৈরি করতে যাবে তার কিন্তু খাদ্য সরবরাহে বলো বা জল বা খনিজ আয়নের সরবরাহ, সেগুলো সবই কিন্তু অব্যাহত থাকছে, মানে কন্টিনিউয়াসলি এরা কিন্তু পেয়েই যাচ্ছে। তাহলে সেই কারণে এই উদ্ভিদটা কিন্তু পুরোপুরি বেঁচে থাকছে এবং যখন মূল সৃষ্টি হচ্ছে আমি নিজে এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং তখন মূলের মাধ্যমে জল খনিজায়ন শোষণ করে এ নিজে সালোক সংশ্লেষ করে নিচ্ছে। তাহলে সেই কারণে দেখো এই পদ্ধতিটা অবশ্যই কাটিং এর থেকে অনেক উন্নত একটা পদ্ধতি। এবার এই লেয়ারিং যে টেকনিকটা আছে, এই লেয়ারিং টেকনিক বিভিন্ন রকম আমরা দেখতে পাই। দেখো এখানেতে ছবিতে দেখানো হচ্ছে যে লেয়ারিং যে পদ্ধতি সেটা লতানে গাছের ক্ষেত্রে যারা ক্রিপার্স তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো এই যে মাটির নিচেতে ওটাকে পোঁতা হয়েছে। এবং লেয়ারিং চারটে প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে গ্রাউন্ড লেয়ারিং, ডিপ লেয়ারিং, সার্পেন্টাইন লেয়ারিং, মাউন্ট লেয়ারিং। এগুলো সম্পর্কে আমরা একটা একটা করে পড়বো। সবার প্রথম যেটা আসছে দেখো সেটা হচ্ছে টিপ মানে সিম্পল লেয়ারিং বা গ্রাউন্ড লেয়ারিং। সেটা যে পদ্ধতিটা আমরা ঠিক বললাম যে কোন একটা গাছের শাখার একটা প্রান্তকে মাটির নিচেতে আটকে দিয়ে সেই অংশটাকে কেটে সেখানে অক্সিন দিয়ে সেটাকে রেখে দেয়, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সিম্পল লেয়ারিং বা গ্রাউন্ড লেয়ারিং। সেকেন্ড রয়েছে টিপ লেয়ারিং। কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে উদ্ভিদের যে প্রান্তদেশ, যেমন দেখা যায় যে এখানে তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কাণ্ডের একটা প্রান্তকে ঘষে আমি সেইখানকার উপরের আস্তরণটাকে নষ্ট করে ক্যাম্বিয়ামটাকে নির্গত করলাম, দিয়ে উদ্ভিদটাকে সৃষ্টি করছি। কোনো কোনো ক্ষেত্রে এমনও করা যায় যে উদ্ভিদের যে কোনো শাখার একদম অগ্র প্রান্তে দেখবে এপিক্যাল মেরিস্টেম থাকে, অগ্রস্থ ভাজক কলা থাকে, সেখানেতে কিন্তু ক্যাম্বিয়াম এমনি বেশি পরিমাণে থাকে। তাহলে সেখান থেকে কিন্তু শাখা প্রশাখা তৈরি বা মূল সৃষ্টি হওয়াটা আরো বেশি সুবিধাজনক।
তো কোনো কোনো ক্ষেত্রে একদম গাছের অগ্রপ্রান্তর যে অংশটা রয়েছে সেই অংশটাতে অক্সিন স্প্রে করে সেটাকে ক্লিপের মাধ্যমে মাটির নিচেতে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় শুধুমাত্র অগ্রপ্রান্তটা থেকেই সেখানে মূল সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে গাছ সৃষ্টি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখো যে এই মূল সৃষ্টি হওয়ার পদ্ধতিটা আরো অনেক বেশি সুবিধাজনক এবং পরবর্তী ক্ষেত্রে এই অংশ থেকেই যখন গাছটা বাড়তে থাকে তখন সেখানে প্রথম থেকেই কিন্তু মূলটা সৃষ্টি হয়ে থেকে যায় এবং অন্য দিক থেকে কাণ্ডটা তৈরি হয়। তো সেই ক্ষেত্রেও এইভাবেও কিন্তু অনেক সময় গাছ সৃষ্টি করা হয়ে থাকে এবং এই পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বলা হয় টিপ লেয়ারিং। তার মানে সিম্পল লেয়ারিং বা গ্রাউন্ড লেয়ারিং যে কোনো শাখার মাঝখান থেকে করা হয়, টিপ লেয়ারিং একদম শেষ প্রান্ত থেকে করা হচ্ছে। থার্ড যেটা রয়েছে সার্পেন্টাইন লেয়ারিং। যদি কোনো সময় দেখা যায় যে গাছের শাখাটা অনেকটা লম্বা তাহলে আমরা কিছু দূর অন্তর অন্তর কিছুটা করে গাছের কাণ্ডের ওই সাইডের অংশগুলোকে কেটে দিয়ে আমরা বারবার দু তিনবার মাটির নিচে ওটাকে প্রবেশ করাতে পারি, যার ফলে যখন এখান থেকে মূল সৃষ্টি হবে যখন আমরা এটাকে কেটে নেব তখন কেবলমাত্র একটাই নতুন অপত্য নয় একসঙ্গে অনেক কটা নতুন অপত্য সেখানে পেতে পারি। তাহলে সেই পদ্ধতিটা হচ্ছে সার্পেন্টাইন লেয়ারিং। তাহলে এই পদ্ধতিটাও একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি। আর মাউন্ট লেয়ারিং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয় যে গাছের ক্ষেত্রে তার কাণ্ড দুর্বল প্রকৃতির নয়, যে খুব নরম নয় যে সেটাকে আমি বেন্ড করে মাটির নিচেতে নিয়ে চলে আসতে পারি। তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে যে যে কোনো গাছের ক্ষেত্রে যদি তার কাণ্ডটা খুব নরম না হয়, যেমন দেখা যায় যে জবা গাছের ক্ষেত্রে বা কোনো সময় আমি যদি বলি গোলাপ গাছের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যেগুলো করা যেতে পারে সেটা হচ্ছে যে যেখানে গাছটার নিচের দিক থেকে শাখাগুলো তৈরি হয়েছে, যেগুলো গুল্ম জাতীয় উদ্ভিদ বা ঝোপের মতো যে উদ্ভিদগুলো রয়েছে সার যাদেরকে অ্যাকচুয়ালি বলা হয়, সেই উদ্ভিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো যেহেতু আমি এখানে তার ক্ষেত্রে এটাকে বেন্ড করতে পারছি না, যেটা করা হয় মাটির নিচের দিক থেকে শাখাগুলো প্রস্তুত হয়েছে, তাহলে সেই অংশ থেকে অল্প অল্প করে চারদিক থেকে গোল করে রিং এর মতো তার ছাল যেটা থাকছে বা সাইডের কভারিং যেটা থাকছে ওপরের আস্তরণটাকে ছাড়িয়ে দেওয়া হয়। ছাড়িয়ে দেওয়ার পর সেখানে অক্সিজেন স্প্রে করে দেওয়া হয় এবং নরম মাটি মাটি গুঁড়ো করে আস্তে 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 সেটাকে চাপা দিয়ে একদম যত যে জায়গাটাতে কাটা হয়েছে সেই জায়গার ওপর অব্দি মাটিটাকে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে যে যে অংশটা উন্মুক্ত হয়েছে সেটা গোটাটাই দেখো মাটির নিচেতে চলে গেল। তাহলে মাটির নিচেতে চলে যাওয়ার জন্য আস্তে আস্তে এই অংশতেই কিন্তু ধীরে ধীরে মূল সৃষ্টি হবে এবং পরবর্তী ক্ষেত্রে এখান থেকে কিন্তু মূল তৈরি হওয়ার জন্য এখান দিয়ে জল খনিজায়ন তারা শোষণ করবে। তখন প্রধান উদ্ভিদ থেকে যদি এই অংশগুলোকে কেটে দিই তাহলে এই প্রত্যেকটা শাখায় তখন এক একটা গাছ হিসেবে কাজ করবে। তো এই ধরনের যে পদ্ধতি রয়েছে বা এই ধরনের যে টেকনিক রয়েছে এটা কি বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে মাউন্ট লেয়ারিং। আর অন্যদিকে আরেকটা পদ্ধতি অবলম্বন করা হয় যেটাকে বলা হয় গুটি লেয়ারিং, যেটা বড় আকৃতির বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে শাখা প্রশাখাগুলো তৈরি হয় অনেক ওপর থেকে। তাহলে এর থেকে যদি আমি শাখা তৈরি করতে যাই তাহলে কখনোই তো বাস্তবিক পক্ষে এটা সম্ভব নয় যে এই অংশের শাখার শেষ প্রান্ত থেকে ওপরের যে আস্তরণ সেটাকে নষ্ট করে প্রচুর পরিমাণে মাটি দিয়ে সেই গোটা জায়গাটাকে ভরাট করা, এটা বাস্তবিক পক্ষে কখনোই সম্ভব নয়। তো সেখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে গাছের ডালের শেষ প্রান্ত যেটা রয়েছে সেই অংশের কিছুটা অংশ যেটা থাকে তার উপরের আস্তরণটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ভেতরের ক্যাম্বিয়ামটা উন্মুক্ত হয়। এই অবস্থায় সেখানে অক্সিজেন স্প্রে করা হয় এবং কাদা মাটি খড় ইত্যাদি নিয়ে একটা সেখানে মন্ড তৈরি করা হয় এবং বেশ কিছুটা অংশ নিয়ে সেটাকে একসাথে ওই মিশ্রণটাকে সার মিশিয়ে সেটাকে এই ওপরেতে দিয়ে দেওয়া হয় এবং ওপরেতে দিয়ে সেটাকে খড় বা পলিথিন দিয়ে এটাকে মুড়ে দেওয়া হয়। এবার খড় বা পলিথিন দিয়ে এটাকে মুড়ে দিলে তাহলে এইখানে উন্মুক্ত অংশতে অক্সিজেন দেওয়া আছে মূল সৃষ্টি হওয়ার জন্য, আর চারপাশে বেশ কিছুটা মাটি সেটা খড় বা পলিথিন দিয়ে মুড়ে সেখানটাতে রেখে দেওয়া আছে, তাহলে সে আশপাশে মাটিও পাচ্ছে। তাহলে ধীরে ধীরে এই অংশতে মূল সৃষ্টি হতে শুরু হয়ে যায় এবং মাঝে মাঝে এই অংশটাকে আলাদা করে স্প্রে করা হয়, ওয়াটার স্প্রে ইউজ করে এখানে জল দেওয়া হয় এবং ধীরে ধীরে যখন এখানে মূল তৈরি হয় তখন এই গোটা ডালটাই এখান থেকে কেটে নিয়ে এটাকেই ওরকম ভাবে রেখে দেওয়া হয়। যেমন অনেক সময় দেখবে যে তুমি যখন কোনো কোনো ক্ষেত্রে
কোনো জায়গায় নার্সারিতে গাছ কিনতে যাও, তখন এই ঘটনাটা দেখা যায়। যেরকম দেখো এখানে করা হয়েছে যে গাছের ডালটাকে কেটে নেওয়া হয়েছে, বাইরের আবরণটা দিয়ে সেখানেতে এইভাবে বেশ কিছু কাদা, মাটি এবং খড় দিয়ে সেটাকে বেঁধে দেওয়া হয়েছে গাছের ডালটা, এবং কিছুদিন বাদেই ওখান থেকে মূল তৈরি হচ্ছে। তো এটাই বলা হয় গুটি লেয়ারিং। যেমন এখানে দেখিয়েছে দেখো, এই যে শাখাটায় কাটা হয়েছে, সেখানেতে বিভিন্ন হরমোন প্রয়োগ করা হচ্ছে এবং সেই অংশটাকে আস্তে আস্তে ওইরকম বিভিন্ন খড়ের টুকরো, কাঠের গুঁড়ো বা মাটি, সার এগুলোকে দিয়ে সেটাকে পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, এবং আস্তে আস্তে ওই জায়গাটা পুরোটাই দুটো সাইডে পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হলো। তাহলে যখনই এইভাবে মুড়ে রেখে দেওয়া হবে, বেশ কিছুদিন বাদে দেখা যাবে যে বড় বড় যে গাছের ডালগুলো রয়েছে সেখানে এইরকম ভাবে মূলগুলো সৃষ্টি হয়। এই যে দেখো শাখাতে যেমন দেখাচ্ছে, এবং তখন এই অংশগুলি কেটে দেখবে অ্যাকচুয়ালি বাজারে বিক্রি করা হয়। অনেক সময় আমরা গাছের যখন চারা কিনতে যাই, দেখা যায় ওরকমই আম গাছের কলম পাওয়া যায়। দেখবে ওখানে বলা হয় যে মাটিতে গর্ত করে এই পলিথিন যেটা থাকে এটা খুলে দিয়ে বাকি গোটা অংশটাই সেখানেতে বসিয়ে দিতে। তো এই যে বসিয়ে দেওয়ার কথা যখন বলা হচ্ছে, তখন প্রকৃতপক্ষে এই জিনিসটাই, মানে যে পদ্ধতিতে ওখানে ওই কাজটা করা হয়ে থাকে, সেটা হচ্ছে কিন্তু পুরোটাই দেখো গুটি কলম পদ্ধতি। তাহলে এই হচ্ছে টেকনিক। এর পরবর্তী যে পদ্ধতিটা আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেটাকে দেখবে বলা হয় গ্রাফটিং। গ্রাফটিং মানে হচ্ছে একটা গাছের সঙ্গে অপর গাছকে যোগ করে দেয়া। দেখা যায় যে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে তার মূলতন্ত্র খুব সুগঠিত, কিন্তু তার ফলনটা ভালো হয় না। তাহলে তার ক্ষেত্রে আমরা মূল অংশটাকে ব্যবহার করি, এবং কোনো কোনো গাছের ক্ষেত্রে হয়তো দেখা যায় তার ফলনটা খুব ভালো, কিন্তু মূল তন্ত্রটা সুগঠিত না হওয়ার জন্য, যেহেতু জল খনিজ আয়নের সরবরাহটা কম, সেই জন্য তাদের উৎপাদনশীলতা কমে যায়। তখন যে পদ্ধতিটা করা হয় যে যার মূলতন্ত্র সুগঠিত, তার সেই গাছটার একটা প্রান্ত কেটে দেওয়া হয়, এবং সেখানেতে যে গাছের ফলন ভালো সেই গাছের শাখা এনে ওখানেতে বসিয়ে দেওয়া হয়, এবং দুটোকে একসাথে জয়েন্ট করে চারদিক থেকে দৃঢ়ভাবে ওটাকে বেঁধে দেওয়া হয়, এবং বাঁধার আগে অবশ্যই এখানে অক্সিন সাইটোকাইনিনের মিশ্রণ প্রয়োগ করা হয়, যাতে ক্যাম্বিয়াম দ্রুত এই দুটো অংশের জাইলেম ফ্লোয়েমকে যোগ করে দিতে পারে। কিন্তু এখানে একটা বিশেষত্ব হচ্ছে, যখনই আমরা কোনো গাছের সাথে অন্য কোনো গাছের এইভাবে গ্রাফটিং করতে যাব, সমপ্রজাতির গাছ ছাড়া কখনোই কিন্তু গ্রাফটিং সম্ভব নয়। অর্থাৎ আম গাছের সাথে আম গাছেরই কোনো ভেরিয়েন্টের আমি কিন্তু গ্রাফটিং করতে পারি, কিন্তু জাম বা কাঁঠাল গাছের কখনোই নয়। তার কারণটা হচ্ছে যে প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে তাদের জাইলেম ফ্লোয়েমের যে বিন্যাস, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তার জন্যই আম গাছের জাইলেম ফ্লোয়েমের বিন্যাসের সাথে আম গাছের জাইলেম ফ্লোয়েমেরই বিন্যাস কিন্তু মিলবে। তার জন্য তাদের মধ্যেই গ্রাফটিং করা সম্ভব। কিন্তু অন্য কোনো উদ্ভিদ প্রজাতি হলে কখনোই তাদের বিন্যাস সমান হয় না। তার জন্য কখনোই কিন্তু এদেরকে পরস্পর যুক্ত করা সম্ভব নয়। এবং দ্বিতীয় আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা সম্ভব। কারণ দ্বিবীজপত্রী উদ্ভিদ বহুবর্ষজীবী এবং তাদের মধ্যে ক্যাম্বিয়াম নামক ভাজক কলা থাকে। একবীজপত্রী উদ্ভিদ ধান, গম, ভুট্টা এদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম বলে কোনো গঠন থাকে না। সুতরাং সেক্ষেত্রে ক্যাম্বিয়াম না থাকলে জাইলেমের সঙ্গে জাইলেম বা ফ্লোয়েমের সাথে ফ্লোয়েমের সংযোগ কখনোই সম্ভব নয়। সেই কারণে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কখনোই কিন্তু গ্রাফটিং সম্ভবপর নয়। এটা কেবলমাত্র সম্ভবপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। এবার বিভিন্ন রকম গ্রাফটিং যেমন এখানে দেখানো হয়েছে দেখো, এই উদ্ভিদটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টক উদ্ভিদ, আর এই যে অংশগুলো যোগ করা হয়েছে এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে সিয়ন। এবার সিয়ন গ্রাফটিং এর কথা যখন পড়ি বিভিন্ন রকম হয়, যেমন ওয়েজ গ্রাফটিং। ওয়েজ গ্রাফটিং হচ্ছে সবচেয়ে প্রধান টাইপের যে গ্রাফটিং হয়, যেখানে স্টক যেটা থাকে তার ওপরটা ভি শেপ করে কেটে নেওয়া হয়, এবং সেখানে সিয়ন যেটা থাকে সেটার ঠিক অনুরূপ বিপরীত আকৃতির গঠন তৈরি করে সেটাকে বসিয়ে দেওয়া হয়, এবং তারপর ওটাকে অক্সিন সাইটোকাইনিন স্প্রে করে ওটাকে বেঁধে দেওয়া হয়। এক্ষেত্রে দেখো ভি শেপ করে কাটার পেছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ক্যাম্বিয়াম বেশি পরিমাণে উন্মুক্ত হবে। ক্যাম্বিয়াম যত বেশি পরিমাণে উন্মুক্ত হবে সংযোগটা তত দ্রুত হবে। তো এটাকেই বলা হচ্ছে ওয়েজ গ্রাফটিং। সেকেন্ড হচ্ছে ক্রাউন গ্রাফটিং। যদি কোনো সময় একটা স্টকের ওপরেতে একাধিক উপপ্রজাতির, ধরো আমেরই বিভিন্ন যে ভ্যারাইটি গুলো আছে, সেই ভ্যারাইটি গুলোকে আমরা যদি বসাতে চাই, তাহলে একটাই দেখো স্টকের ওপরে একাধিক গাছ তাদের কিন্তু আমরা বসাতে পারছি, এবং এই ধরনের জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা,
সেটা হচ্ছে ক্রাউন গ্রাফটিং। কারণ দেখো এই সাইডের প্রান্তগুলোতে যেখানে ক্যাম্বিয়াম অবস্থান করছে সেইখানেতেই এই যে সিয়ন যেগুলো রয়েছে একাধিক সিয়নকে একসাথে আমরা বসাচ্ছি। তো এটা কি বলছে যেটা সেটা হচ্ছে ক্রাউন গ্রাফটিং। থার্ড যেটা টাং গ্রাফটিং। টাং গ্রাফটিং এ এখানে কাটা হয়েছিল ভি শেপ করে। টাং গ্রাফটিং এ যেটা কাটা হয়েছে সেটা দেখো অ্যাকচুয়ালি জেড শেপ করে। দেখো এখানেতে যেটা কাটা হয়েছে এইভাবে কাটা হয়েছে, তারপর এদিকে কাটা হয়েছে, তারপর এদিকে কাটা হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই দেখো যেটা করা হয়েছে টাং গ্রাফটিং এ সেটা হচ্ছে যে এইরকম গঠনটা হওয়ার জন্য কিছুই নয়, এটাও কিন্তু ওয়েজ গ্রাফটিং এর মতোই জিনিস, কিন্তু এখানে দেখো যেহেতু কাটার পরিমাণটা অনেক বেশি তাহলে সারফেস এরিয়া আরো অনেক বেশি পাচ্ছে। সারফেস এরিয়া বেশি পাওয়ার জন্য ক্যাম্বিয়াম আরো বেশি উন্মুক্ত হচ্ছে, যার জন্য যোগাযোগ হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। গ্রাফটিং করার পর সেটাকে এই যে দৃঢ়ভাবে দেখো বেঁধে দেওয়া হয়। তাহলে ৩ প্রকার গ্রাফটিং। ফোর্থ গ্রাফটিং হয় যেটা সেটা হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং। কি করা হয় যে পাশাপাশি দুটো গাছের যাদের কারোর একটা দেখা গেল হয়তো মূলতন্ত্র সুগঠিত, আমি এই উদ্ভিদটার মূলতন্ত্র সুগঠিত আর এই উদ্ভিদটার ফলনটা ভালো, তাহলে কি করা হলো যে দুটো গাছেরই মাঝখানের দিকটা কিছুটা করে ছুলে নেওয়া হয়েছে। ছুলে নেওয়ার পর দুজনকে পরস্পরের সঙ্গে পেঁচিয়ে চিপে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে দেখো পরস্পরের সঙ্গে যোগাযোগটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে এটাতে অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে যে একটু আগেই যে জিনিসটা দেখো আমরা পড়লাম আগের অংশতে, যে যখন আমি সিয়নটা নিয়ে আসছি সিয়নটার মধ্যেতে কিন্তু কিছু খাবার থাকতে হবে, কারণ এটা যুক্ত হওয়ার পর্যন্ত খাবারটা যেন অ্যাকচুয়ালি সিয়নের মধ্যে অবস্থান করে, নইলে কিন্তু সিয়নটা শুকিয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে একটা সুবিধা দেখো যে যেহেতু সিয়ন যে অংশটাকে আমি নিচ্ছি সে কিন্তু মূল গাছের সঙ্গে যুক্ত আছে, তাহলে এখন কিন্তু এরা খাবার পাচ্ছে। এবার দুজনকে একসাথে বেঁধে দেওয়ার জন্য আস্তে আস্তে দেখা যাবে ধীরে ধীরে এদের মধ্যে দুজনকার জাইলেম ফ্লোয়েমের মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে যাবে। যখন সংযোগ তৈরি হয়ে গেল তখন আমি যেহেতু এর মূলতন্ত্রটা দরকার নেই সেই জন্য এর মূলটাকে কেটে দেওয়া হচ্ছে, আর এই উদ্ভিদটা যেহেতু শাখাটাকে আমার দরকার নেই সেই জন্য আমি এই উদ্ভিদটার শাখাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। যার জন্য এখন দেখো স্টক হিসেবে যেটা থাকলো সেটা এই উদ্ভিদটা, আর সিয়ন হিসেবে যেটা থাকলো সেটা এর শাখাটা। তাহলে এক্ষেত্রে কিন্তু ওইভাবে সিয়নটা শুকিয়ে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আর সাইড গ্রাফটিং এর ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে বড় একটা উদ্ভিদের সাইডের প্রান্তটা একটু ছুলে নেওয়া হয় বা কেটে নেওয়া হয় এবং সেখানেতে অন্য কোনো উদ্ভিদের শাখা অথবা মুকুলকে নিয়ে এসে সেখানে বসিয়ে দেওয়া হয় এবং সেটাকে বেঁধে দিয়ে সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। তাহলে এই ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে এইগুলি সমস্ত দেখো অ্যাকচুয়ালি সিয়ন গ্রাফটিং। অন্যদিকে বাড গ্রাফটিং যেটা হয় যে কোনো সময় কোনো গাছের শাখাকে ব্যবহার না করে যদি তার মুকুলকে ব্যবহার করা হয় তাহলে ফলনটা আরো ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে যেটা করা হয় যে স্টক যে উদ্ভিদটাকে নির্বাচন করা হয় তার গায়ে মানে সেই গাছটার উপরের আস্তরণটা যেমন এখানে দেখানো হচ্ছে দেখো উপরের আস্তরণটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ক্যাম্বিয়াম যেটা সেটা পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। এই উন্মুক্ত অংশতে ঠিক যে উদ্ভিদটা থেকে আমরা নতুন বৈশিষ্ট্যটা আনতে চাইছি সেই মানে সিয়ন উদ্ভিদটারও ঠিক ওই রকম একটা ব্লক কাটা হয় এবং কেটে এনে সেই উদ্ভিদটার মুকুলটাকে এই ব্লকের মধ্যে এটাকে বসিয়ে দেওয়া হয় এবং সেটাকে আস্তে আস্তে অক্সিন সাইটোকাইনিন দিয়ে বেঁধে দেওয়া হয়। তাহলে অবশ্যই দেখো যে ধীরে ধীরে দেখা যাবে এই উদ্ভিদটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বিভিন্ন ভাবে অনেক সময় দেখো এরকম টি আকৃতির কেটে সেখানেতে অন্য একটা উদ্ভিদের ওই মুকুলকে এনে বসিয়ে দেওয়া হয় এবং বসিয়ে দেওয়ার পর অক্সিন সাইটোকাইনিন স্প্রে করে সেখানে সার দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয় এবং কিছুদিন বাদেই দেখতে পাওয়া যায় ওখান থেকে ধীরে ধীরে এইভাবে শাখাটা তৈরি হয়েছে। কারণ মুকুল অবস্থাতে নিয়ে এলে মুকুলের মধ্যে সবসময় ক্যাম্বিয়াম অনেক বেশি পরিমাণে থাকে এবং ক্যাম্বিয়াম বেশি পরিমাণে থাকার জন্য এখানে সংযোগ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। বেশ, এরপর দেখো সব থেকে আধুনিক যে টেকনিক যেটা অঙ্গজ জননের সব থেকে উন্নত পদ্ধতি যেটাকে বলা হয় মাইক্রো প্রপাগেশন টেকনিক, অণুবিস্তরণ পদ্ধতি, যে পদ্ধতিতে বর্তমানে অসংখ্য উদ্ভিদ তৈরি করা হয় এবং এটা বর্তমানে কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োগ। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা উদ্ভিদে সজীব কোনো কোষ, সেটা এমন নয় যে উদ্ভিদের ক্ষেত্রে তার বীজ বা কোনো অংশই হতে হবে, সজীব যে কোনো একটা অংশকে নেওয়া হয়। যে অংশটাকে নেওয়া হয় সেটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। সেটাকে পরবর্তী ক্ষেত্রে
অ্যাগার জেল বলে একটা খাদ্য বা নিউট্রিয়েন্টের মিডিয়াম পাওয়া যায়, সেখানেতে সেটাকে রাখা হয় এবং আস্তে আস্তে ওটাকে ধীরে ধীরে বাড়ানো হয়। এবং বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন টেম্পারেচার এবং পিএইচ এর মধ্যে তাকে যখনই এই কোষগুচ্ছগুলোকে রাখা হচ্ছে, কোষগুলোকে এক্সপ্ল্যান্ট থেকে কোষ নিয়ে রাখা হচ্ছে, ধীরে ধীরে তারা গুচ্ছাকারে বাড়তে থাকে। এবং এই মাধ্যমের মধ্যে দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে অক্সিন এবং সাইটোকাইনিনের মাত্রা সমান রাখা হয়। তাহলে এরা ক্রমাগত বিভাজিত হয়ে এরকম কোষপুঞ্জ তৈরি করে। এই কোষপুঞ্জগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্যালাস। এবং ক্যালাস বলতে বোঝানো হয় যেটা, সেটা হচ্ছে অবিভেদিত কোষপুঞ্জ, কারণ এখানকার মধ্যে মূল কাণ্ড পাতা বলে কোনো গঠন দেখা যায় না। এরপর যেটা করা হয় সেটা আস্তে আস্তে এই মাধ্যমের মধ্যে ধীরে ধীরে অক্সিনের পরিমাণটা সাইটোকাইনিনের তুলনায় বাড়ানো হয়। তাহলে যখনই দেখা যাবে যে আস্তে আস্তে অক্সিনের পরিমাণটা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, তাহলে প্রথম অবস্থায় এদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে রুট তৈরি হয়। এবং তারপর যেটা করা হয় সেটা হচ্ছে সাইটোকাইনিনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়। যখনই সাইটোকাইনিনের মাত্রা বাড়িয়ে দেওয়া হবে, তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে কাণ্ড তৈরি হবে। তো এইভাবেই ধীরে ধীরে কাণ্ড, সাইটোকাইনিন কিছুটা অক্সিন প্রয়োগ করার পর প্রাথমিকভাবে সাইটোকাইনিনের তুলনায় বেশি, মানে সাইটোকাইনিনকে বেশি পরিমাণে রাখা হয় অক্সিনের তুলনায়, যাতে কাণ্ডটা দ্রুত বাড়ে। কারণ এখানে যেহেতু আর্টিফিশিয়াল ফুড দেয়া হচ্ছে, তাহলে প্রথম অবস্থায় রুটটা খুব বেশি যে ডেভেলপ হতে হবে তা কিন্তু নয়। তাহলে সেই কারণে প্রথমে কিছুটা অক্সিন দেওয়া হয়, তারপর সাইটোকাইনিনের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া হয়, যার জন্য সেখানে মূলের থেকে কাণ্ডের গুরুত্বটা বেশি থাকে এবং কাণ্ডটাকে আগে বাড়িয়ে নেওয়া হয়। তারপর সেখানে পুনরায় ওটাকে মাটিতে বসানোর আগে মূলটাকে সুগঠিত করার জন্য আবার যেটা করা হয় সেটা হচ্ছে অক্সিনের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া হয়। তাহলে সেখানেতে আবার দেখো মূল ধীরে ধীরে সুগঠিত হতে থাকে। এরপর ওটাকে কি করা হয়, হার্ডেনিং। হার্ডেনিং মানে হচ্ছে যে কৃত্রিম ভাবে কিছু মাটি তৈরি করা হয়। কারণ পুরোপুরি প্রাকৃতিক পরিবেশের মাঠের মধ্যে ওই গাছটাকে লাগিয়ে দিলে, যেহেতু ওটা অ্যাগারজেল মিডিয়ামে ওটাকে কালচার করা হয়েছে, তাহলে ওরা কিন্তু মারা যেতে পারে। সেই জন্য ল্যাবরেটরি মিডিয়ামের মধ্যে, গ্রিন হাউসের মধ্যে ওটাকে কিছুদিন রাখা হয় এবং আস্তে আস্তে ওই গাছটাকে বড় করা হয়, এবং এই পদ্ধতিটাকে বলা হয় হার্ডেনিং। এবং তারপর সেই বীজ যেটা রয়েছে বা যে গাছ যেটা আমরা পেলাম, সেই গাছটাকে নিয়ে গিয়ে পুরোপুরি বসিয়ে দেওয়া হয়, যেটা সেটা হচ্ছে মাটির মধ্যে। তাহলে এইভাবেই দেখো উদ্ভিদের একটা অংশ থেকে কৃত্রিম পদ্ধতির মাধ্যমে সেখানে কিন্তু গাছ তৈরি করা হচ্ছে, এবং এটাই বলছে যেটা, সেটা হচ্ছে মাইক্রো প্রপাগেশন। এবং যে উদ্ভিদগুলো বীজ সৃষ্টি করার ক্ষমতা খুব কম, যেমন এই অর্কিড জাতীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে কিন্তু মাইক্রো প্রপাগেশন টেকনিক খুব গুরুত্বপূর্ণ এবং খুব দ্রুত সেখান থেকে উদ্ভিদ তৈরি করা যায়। এখানে দেখো সবার প্রথম জনিত্রী উদ্ভিদ থেকে যে পোর্শনটা নেওয়া হচ্ছে, মানে মাদার প্ল্যান্ট থেকে যেটা নেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্ল্যান্ট। সেখান থেকে যেটা অবিভেদিত কোষপুঞ্জ তৈরি করা হচ্ছে ওটাকে বলছে ক্যালাস। এবং নতুন যে উদ্ভিদ তৈরি হলো সেগুলোকে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্ল্যান্টলেট। এবং অর্নামেন্টাল প্ল্যান্টস, এই যে অর্কিড জাতীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘদিন সংরক্ষণের জন্য এই ক্যালাস যেটা থাকে, সে সেটাকে, এই যে দেখো এইগুলো হচ্ছে ক্যালাস, এই সবুজ রঙের যেগুলোকে দেখাচ্ছে, তার গায়েতে সোডিয়াম অ্যালজিনেট জাতীয় খাবার এর মধ্যেতে দেয়া হয় এবং জিলেটিনের একটা আস্তরণ দিয়ে দেওয়া হয়। জিলেটিনের আস্তরণটা কি জিনিস? এই সোডিয়াম অ্যালজিনেট, জিলেটিন, এগুলো সবই কিন্তু সমুদ্রের নিচে যে রেড অ্যালগি, লোহিত অ্যাকচুয়ালি শৈবাল যেগুলো থাকে, তাদের থেকেই পাওয়া যায়। এগুলো ওদের খাদ্যবস্তু, এবং সেগুলো থেকেই এর বাইরেতে একটা কভারিং তৈরি করে দেওয়া হয় খাবার দিয়ে, এবং যেটা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। যখন প্রয়োজন পড়বে তখন এটাকে নিয়ে বীজ যেরকম মাটিতে বপন করা হয় বা মাটির মধ্যে যেমন বীজ দেওয়া হয়, ঠিক সেই পদ্ধতির মাধ্যমেই এখান থেকেও আমরা কিন্তু বংশবিস্তার ঘটাতে পারি। এবং এর ক্ষেত্রে সুবিধা যেটা, সেটা হচ্ছে যে এদের কিন্তু সিড ডরম্যান্সি বলে কিছু নেই। আর এইভাবে আমরা কিন্তু এই ক্যালাসটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। এবং এখানে জিলেটিন যে আস্তরণটা রয়েছে সেটা হচ্ছে, দেখবে যে আমরা যখন ওষুধ খাই, ওষুধের যে ক্যাপসুল থাকে, ক্যাপসুলের ওপরের যে আস্তরণটা থাকে সেইটাই হচ্ছে জিলেটিনের আস্তরণ। পলিথিনের মতো দেখতে মনে হয়, তো ওটা কিন্তু রেড অ্যালগি থেকে পাওয়া একটা বস্তু। বেশ, এবার যেটা চলে আসছি দেখো, সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অঙ্গজ জনন যেটা রয়েছে তার অ্যাকচুয়ালি গুরুত্ব কি? যেমন দেখো, প্রথম জেনেটিক্যাল পিওরিটি, অ্যাকচুয়ালি সেম টাইপের ক্লোন উদ্ভিদ তৈরি হয়, তার জন্য জেনেটিক পিওরিটিটা থাকে। সেকেন্ড হচ্ছে ফাস্ট প্রসেস, খুব দ্রুত
ঘটা পদ্ধতি, কারণ অল্প সময়ে অনেক বেশি উদ্ভিদ তৈরি করতে পারি। একে এফেক্টিভ ফর সিডলেস প্ল্যান্ট, যে উদ্ভিদের ক্ষেত্রে বীজ সৃষ্টি সেইভাবে হয় না বা খুব কম হয়, যেমন অর্কিড, তাদের ক্ষেত্রেও দেখো খুব উপযোগী পদ্ধতি এটা। ইমপ্রুভ প্ল্যান্ট বাই গ্রাফটিং, গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে আমরা একটা গাছের মধ্যেই অনেক রকমের তার ফলন পেতে পারি, কারণ গাছের ডালের মধ্যেতে আলাদা আলাদা যদি আমরা সিয়নকে অ্যাটাচ করে দিই, যেমন কিছুদিন আগেই দেখবে বা মাঝে মাঝেই পেপারে দেয় যে নর্থ বেঙ্গলের দিকে, বিশেষ করে মালদা এই অঞ্চলে আম খুব বিখ্যাত। তো পেপারে দেখবে মাঝে মাঝে দেয় যে মালদার বিভিন্ন জায়গাতে যে কোনো মানুষ হয়তো গ্রাফটিং পদ্ধতিতে হয়তো দেখা গেল যে ৫টা বা ৬টা গাছের মধ্যে হয়তো ১০ বা ১২ রকম প্রজাতির আম চাষ করেছে। সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে গ্রাফটিং, কারণ ওই গাছের স্টক যেটা থাকে সেখানে আলাদা আলাদা সিয়ন গুলোকে অ্যাটাচ করে দেওয়া হয়। এবং যে কোনো অ্যাডভার্স কন্ডিশনেও যদি আমি প্ল্যান্টকে বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রেও দেখো ভেজিটেটিভ রিপ্রোডাকশন একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি। যেমন দেখো মাইক্রো প্রোপাগেশন, তুমি যে কোনো টাইমে বাইরের পরিবেশ যাই থাকুক না কেন, তুমি ল্যাবরেটরির মধ্যে সেটাকে কৃত্রিমভাবে জীবটার বংশবিস্তার ঘটাতে পারছো। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজও খুব গুরুত্বপূর্ণ। যেহেতু কোনো ভেরিয়েশন নেই, তাহলে স্বাভাবিকভাবেই দেখো এভলিউশনের লিনিয়েজে এদের ক্ষেত্রে কিন্তু কখনোই অ্যাডাপ্টেশন মানে এরা পাবে না। তাহলে যেহেতু ভেরিয়েশন অ্যাবসেন্ট, সেজন্য অ্যাডাপ্টেশন খুব কম এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, একই ধরনের জীব প্রচুর সংখ্যায় হয়ে যাওয়ার জন্য এদের নিজেদের মধ্যে দেখো সবসময় স্ট্রাগল ফর এক্সিস্টেন্স থাকবে, বাঁচার জন্য সংগ্রাম সবসময় এদের মধ্যে থাকবে। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে জিন পুল আনচেঞ্জ, যেহেতু ক্লোন জীব তৈরি হবে সেই জন্য নতুন কোনো বৈশিষ্ট্য কিন্তু এখানেতে কখনোই আসবে না। তাহলে এটা যেটা গেল দেখো, সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে আমরা পদ্ধতিগুলো সম্পর্কে পড়লাম এবং তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে পড়লাম। ঠিক আছে, থ্যাংক ইউ।